where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং এভরিবডি। আমি শঙ্কর কুমার দাস, মালদা জেলা স্কুলের অঙ্কের সহশিক্ষক। তোমরা জানো ডিউ টু কোভিড-19 ফলে বিগত মার্চ মাস থেকে সমস্ত বিদ্যালয়ের সমস্ত ক্লাসে পঠন পাঠন টোটালি ক্লোজ এখন পর্যন্ত। ফলে ছাত্রছাত্রীরা বিশেষ বিশেষ সমস্যার সম্মুখীন হয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের বিশাল দুশ্চিন্তা। এই সমস্যার কথা ভেবে মালদা জেলা প্রশাসন অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন, যাতে করে কিছুটা হলেও ছাত্রছাত্রীদের অসুবিধা দূর হয়। আমি আজকের অনলাইনে ক্লাসে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাই এবং মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তর উভয়কেই আমরা সবাই মিলে এই মহতী উদ্যোগের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে এই অনলাইন ক্লাসে আমার আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর উপবৃত্ত ইলিপস নিয়ে কিছু আলোচনা করব। তাহলে প্রথমে বলি উপবৃত্ত কি। এর আগে আমরা কিছু আলোচনা করেছিলাম উপবৃত্ত কি। উপবৃত্তের আগে একটা আমরা দেখে নিই। এইটা আমরা সকলেই জানি, এইটা হচ্ছে বৃত্ত। আর একটা ছবি আঁকি আমি। এই একটা ছবি, এটা হচ্ছে শঙ্কু। শঙ্কু এইটা হচ্ছে বৃত্ত, শঙ্কু। এবার এই বৃত্তটা দেখে বুঝতে পারছো যে একটা বৃত্তাকার রিং যদি আমরা ভাবি, এটা বৃত্তাকার রিং, ব্যাসার্ধটা আর, ব্যাসার্ধ আর, এটাও আর, এইটাও আর, এইটাও আর, কেন এগুলো সব ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে এবার দেখো এই বৃত্তটা যেহেতু একটা বৃত্তাকার রিং, ফ্লেক্সিবল রিং, যদি এই বিন্দুতে এবং এই বিন্দু দুটোতে যদি আস্তে আস্তে চাপ দিই, অল্প অল্প করে চাপ প্রয়োগ করি, তাহলে কি হবে, রিংটা এই উপরের দিকটা এখান থেকে কিছুটা নিচে নেমে আসবে আর এটা এখান থেকে কিছুটা উপরে উঠে আসবে। সঙ্গে সঙ্গে এই সাইডটা দূরে সরে যাবে, এই সাইডটাও এই দিকে সরে আসবে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর সংকুচিত হবে এবং এক্স অক্ষ বরাবর প্রসারিত হবে। কেমন হবে যদি আমরা ছবিটা দেখি। জাস্ট এই রকম হয়ে যাবে। বৃত্তটাকে চাপ দেওয়ার ফলে যে আকারটা আসবে সেইটা এই আকারে পরিণত হয়ে যাবে। যে আকারটা আমরা পেলাম ঠিক এটাই হচ্ছে উপবৃত্ত, ইলিপস। এবার এখানে দেখতে পাচ্ছ এই ব্যাসার্ধ এইদিকে কমে গেল, এইদিকে বেড়ে গেল, এক সমান থাকলো না। তো এর ওখানে যেমন বৃত্তের ব্যাসার্ধ সমান ছিল, কিন্তু এখানে এক্স অক্ষ বরাবর যে ব্যাসার্ধটা ছিল সেটা বর্ধিত হয়ে গেল, ওয়াই অক্ষ বরাবর ব্যাসার্ধটা কমে গেল।
এইখানে আসি, এই যে ইলিপসটা পেলাম, এই ইলিপসটা অ্যাকচুয়ালি এই কনিক থেকে এসছে, শঙ্কু থেকে এসছে। অর্থাৎ শঙ্কুকে যদি আমরা ছেদ করি তাহলে এই উপবৃত্তের আকারটা পাবো। শঙ্কুর ছেদটাই হবে উপবৃত্তের আকার। কীভাবে ছেদ করতে হবে? এইভাবে আমরা ছেদ করি, এইভাবে যদি ছেদ করে দিই তাহলে এইখানে যে শঙ্কুর ছেদ মানে যে ছেদ অংশটা পাবো ঠিক এই রকম আসবে। এটা ঘনবস্তু তো ঠিক এই রকম আসবে। এইটাই হচ্ছে উপবৃত্ত, অর্থাৎ উপবৃত্ত হচ্ছে শঙ্কুচ্ছেদ। এবার উপবৃত্ত কাকে বলে তার আমাদের বোঝা গেল উপবৃত্তের আকারটা কেমন। একটা বৃত্তকে এই উপর নিচে একটু চাপ দিই উপবৃত্তের আকারে চলে আসে। এবং অনেকে যদি বলি ফ্রি হ্যান্ড যদি বলা হয় যে এমনি ফ্রি হ্যান্ড কিছু সাহায্য না নিয়ে একটা বৃত্ত আঁকো, অনেকে এইরকম উপবৃত্ত এঁকে দেয়, এইরকম উপবৃত্ত এঁকে দেয়। অনেকে আবার ঠিক আঁকতে পারে, কিন্তু অনেকে এইরকম উপবৃত্তকার একটা উপবৃত্ত এঁকে দেয়। তাহলে উপবৃত্ত দেখতে কেমন এটা বোঝা গেল। এবার উপবৃত্ত কাকে বলে এটা আমাদের জানতে হবে। উপবৃত্ত কাকে বলে? হোয়াট ইজ ইলিপস? প্রথমেই বলেছি উপবৃত্ত হচ্ছে শঙ্কুচ্ছেদ। এবার জ্যামিতিকভাবে এর সংজ্ঞাটা কিভাবে দিব, যে একটা নির্দিষ্ট বিন্দু আর একটা নির্দিষ্ট সরলরেখা। এর আগেও অধিবৃত্ত পড়ানোর সময় বলেছিলাম, এইটা হচ্ছে যদি সরলরেখাটাকে আমরা এল বলি আর এটাকে যদি এস বলি, বিন্দুটা এস, তাহলে এটা নির্দিষ্ট বিন্দু, এটা নির্দিষ্ট সরলরেখা। এই সমতলেই অর্থাৎ একই সমতলে যেমন বিন্দুটা আছে সরলরেখাটা আছে, তেমনই এই সমতলেই যদি আরেকটা চলমান বিন্দু মানে যে বিন্দুটা এমনভাবে চলবে বা গতিশীল থাকবে যে এই এস বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে এই চলমান বিন্দুর দূরত্ব এবং ওই এই সরলরেখা থেকে ওই চলমান বিন্দুর দূরত্ব, এই দুটোর যে অনুপাত হবে সেটা সর্বদা এক অপেক্ষা ছোট হবে। অর্থাৎ এইখান থেকে এই যে আমরা একটা লম্ব টানি, এটা লম্ব টানলাম, তাহলে বিন্দুটা কোনো সময় এই যে লম্বটার উপরে থাকবে, চলমান বিন্দু যেহেতু, তাহলে ধরে যদি এইখানটাই নিই, এইখানটাই হতে হবে। অর্থাৎ চলমান বিন্দু এটা এস থেকে দূরত্ব আর ওই চলমান বিন্দু থেকে দূরত্বের অনুপাত হচ্ছে এক অপেক্ষা ছোট। অর্থাৎ এই যে নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্বটা এই দূরত্বের তুলনায় একটু ছোট হবে, তারপরে বিন্দুর দিকে ঘেঁষে থাকছে। তাহলে এই রকম যদি সে চলতে থাকে, এই রকম যদি চলতে থাকে তাহলে যে কোনো জায়গায় দেখবে একই ফিগার আসবে। এইরকম একটা ফিগার আসবে, যেটা তোমাদের ছবি দিয়ে বোঝালাম যে উপবৃত্তের মতোই উপবৃত্তই হয়ে যাবে, এইরকম একটা ছবি আসবে। অর্থাৎ চলমান বিন্দুটা যদি এখানে আমি নিই একবার এই জায়গাটায়, এই পি বিন্দু, তাহলে এই স্থানাঙ্ক যদি এক্স ওয়াই নিই, তাহলে পিএস আর এখান থেকে লম্বটা নিই এম, তাহলে যে পিএস বাই পিএম যেটা বললাম, পিএস বাই পিএম এর মানটা হবে লেস দেন অনুপাতটা এক অপেক্ষা ছোট, লেস দেন 1। হ্যাঁ, তো বলি এবার তাহলে কি বললাম, যে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা একই সমতলে অবস্থিত হলে এবং ওই সমতলে যদি একটা চলমান বিন্দু এমনভাবে সঞ্চরণশীল থাকে যে ওই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু দূরত্ব এবং এই চলমান বিন্দু থেকে ওই নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক এবং এই ধ্রুবকের মান সব সময় এক অপেক্ষা ক্ষুদ্র হবে। বোঝা গেল? তাহলে যে চলমান বিন্দুর সঞ্চার পথ পেলাম সেই সঞ্চার পথকে বলা হয় উপবৃত্ত, সেই সঞ্চার পথকে বলা হবে উপবৃত্ত। তাহলে ক্লিয়ার? উপবৃত্ত বোঝা গেল কাকে বলে। এবার বলে নি যে এই যে দূরত্ব পিএস বাই পিএম এইটা সর্বদা ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয়
উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা, এই ধ্রুবকের মান হচ্ছে উৎকেন্দ্রতা, ইসেন্ট্রিসিটি ই, অর্থাৎ পিএস বাই পিএম সমান ই, ই হচ্ছে এখানে সব সময় লেস দেন 1, একের থেকে ছোট। তাহলে উপবৃত্তের উৎকেন্দ্রতার মান 1 অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে উপবৃত্ত কাকে বলে বোঝা গেল। তাহলে ই মানে উৎকেন্দ্রতা কি বোঝা গেল। এবার যে নির্দিষ্ট বিন্দু পেলাম, এই যে নির্দিষ্ট বিন্দু এস, এস কে বলা হয় উপবৃত্তের নাভি। এস হচ্ছে নাভি, এস ফোকাস বা নাভি, ফোকাস বা নাভি। আর যে নির্দিষ্ট সরলরেখা, যে নির্দিষ্ট সরলরেখা এল সরলরেখাটার নাম আমরা দিচ্ছি যে এলএম বলি এখানে, এলএম, এলএম সরলরেখাটা হচ্ছে কি নিয়ামক বা ডাইরেক্ট্রিক্স। নিয়ামক বা ডাইরেক্ট্রিক্স হলো। তাহলে বোঝা গেল প্রথমে আমাদের নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট সরলরেখা, চলমান বিন্দু এবং নির্দিষ্ট যে অনুপাত দূরত্ব দুটো সেইগুলো বুঝে গেলাম। নির্দিষ্ট বিন্দু হচ্ছে নাভি, ফোকাস, নির্দিষ্ট সরলরেখা হচ্ছে নিয়ামক, আর যে দূরত্ব নির্দিষ্ট যে অনুপাত, দূরত্ব দুটোর যে অনুপাত নির্দিষ্ট সর্বদা নির্দিষ্ট, সেটা ই, ই হচ্ছে সেন্ট্রিসিটি, সেন্ট্রিসিটি মানে উৎকেন্দ্রতা, উপবৃত্তের উৎকেন্দ্রতা সর্বদাই লেস দেন 1, পজিটিভ কিন্তু লেস দেন 1। এবার উপবৃত্তের সমীকরণ, আদর্শ উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ আমরা কিভাবে পাবো, উপবৃত্তের সমীকরণটা আমরা কিভাবে পাবো। আচ্ছা, এই যে এস, এস নাভি, নাভি থেকে নিয়ামকের উপর লম্ব টানা হয়েছে, তাহলে লম্বটাকে এইদিকে বর্ধিত করে দিই, এইরকম হবে। অর্থাৎ এই লম্ব নাভি থেকে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব উপবৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, দুটো বিন্দুতে ছেদ করেছে। তো এই বিন্দুটা ধরি এ, আর এই বিন্দুটার স্থানাঙ্ক বা এই বিন্দুটার নাম হচ্ছে এ ড্যাশ। তাহলে এ এবং এ ড্যাশ দুটো বিন্দুতে ছেদ করেছে। কে ছেদ করেছে? যে নাভি থেকে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব উপবৃত্তকে এ এবং এ ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। এবার এ এবং এ ড্যাশ যে সরলরেখাটা পেলাম, এ এবং এ ড্যাশ যে সরলরেখাটা পেলাম, এর মধ্যবিন্দু যদি আমরা সি ধরি, এর মধ্যবিন্দু এটা সি, তাহলে মধ্যবিন্দু সি। এবার এ ড্যাশ, এ ড্যাশ এই সরলরেখাটাকে যদি আমরা এক্স অক্ষ ধরি, এক্স অক্ষ, এক্স অক্ষ, এবং সি বিন্দুকে যদি মূল বিন্দু ধরি, সি বিন্দু হচ্ছে মূল বিন্দু 0,0, স্থানাঙ্ক 0,0, সি বিন্দু মূল বিন্দু। তাহলে ওয়াই অক্ষ কোথায় হবে? সি বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব, তাহলে সি বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব। এইটা তাহলে এই এক্স অক্ষের উপর লম্ব, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এ ড্যাশটা হচ্ছে এক্স অক্ষ, আর সি বিন্দুতে অঙ্কিত লম্ব সেটা হচ্ছে ওয়াই অক্ষ। বোঝা গেল? এবার দেখো এরপরে আমাদের যদি এ এবং এ ড্যাশ, এ ড্যাশকে যদি 2 এ ধরা হয়, এ এবং এ ড্যাশকে যদি 2 এ ধরি, এ কমা এ ড্যাশ সমান 2a, 2 এ ধরলে কি হচ্ছে? তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম a0, এই বিন্দুটা পেয়ে যাচ্ছি -a0। এবার যে এ এবং এ ড্যাশ এই যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দু হচ্ছে উপবৃত্তের শীর্ষ, উপবৃত্তের শীর্ষ, এইটাও শীর্ষ, এটাও শীর্ষ। তাহলে উপবৃত্তের দুইটি শীর্ষ, এবং সি হচ্ছে উপবৃত্তের কেন্দ্র। তাহলে এ এবং এই ড্যাশকে যদি 2 এ ধরি, দূরত্ব 2a একক, তাহলে আমরা কি পাচ্ছি? সি এটা কত হবে? সি এ অর্ধেক হবে, এ একক, আর সি এ ড্যাশ
এটাও এ একক, এটা অর্ধেক। এবার এই যে ওয়াই অক্ষকে উপবৃত্ত যে দুটো বিন্দুতে ছেদ করেছে সেই নাম দিয়ে যদি বি এবং বি ড্যাশ, এটা বি, এইটা বি ড্যাশ, বি এবং বি ড্যাশ, তাহলে এই যে এ এবং এ ড্যাশ এইটা হচ্ছে উপবৃত্তের পরাক্ষ, এ এবং এ ড্যাশ উপবৃত্তের পরাক্ষ। সিমিলারলি যে বি এবং বি ড্যাশ হচ্ছে উপাক্ষ, বি এবং বি ড্যাশ উপাক্ষ। এ এবং এ ড্যাশের দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি 2a একক, তাহলে বি এবং বি ড্যাশটা আমরা বের করবো পরে। এবার দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে এই পি থেকে যদি এক্স অক্ষের উপর লম্ব টানি, এটা পি এন দিলাম, পি এন লম্ব, পি এন লম্ব, তাহলে পি এন এর মান কত? পি এন এর মান হচ্ছে ওয়াই, যেহেতু পি এর স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে পি এন হচ্ছে পি এন ওয়াই। আর সি সি এন, সি এন, সি এন এর মান হচ্ছে এক্স, অর্থাৎ পি বিন্দুর ভুজ সি এন, কোটি হচ্ছে পি এন, এক্স কমা ওয়াই। এবার এই যে আমরা সি এ জানি, তাহলে এখানে সি এস, সি এসটা কি হবে? সি এস, এইটা এক্স পেয়ে গেলাম, এই পুরোটা এক্স, তাহলে এখানে সি এন, সি এনটা কি হবে দেখো, সি এন, সি এন, সি এন সমান সি এ, এটা এ, সি এ মাইনাস সি এস, সি এস, তাহলে সি এন, সি এন, সি এন হচ্ছে সি এ মাইনাস সি এস, সি এ মাইনাস সি এস, সি এ হচ্ছে এ, আমাকে সি এস বার করতে হবে, এইটা এইটা সি এসটা আমাকে বার করতে হবে। তাহলে এইখানে আমরা কি জানি যে পি এস বাই পি এম, পি এস বাই পি এম, যেটা আমরা লিখেছি যে পি এস বাই পি এম সমান ই, এই যে পি এস বাই পি এম সমান ই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? পিএস, পিএস, পিএস সমান হচ্ছে ই পিএম। আর নিয়ামক, নিয়ামক এই যে আমরা যে এটা যে এক্স অক্ষ নিয়ামককে যে বিন্দু ছেদ করেছে সেটা নাম দিই জেড, ঠিক আছে, জেড। তাহলে কি হচ্ছে পিএস সমান ই পিএম, দেখো পিএম, পিএম সমান হচ্ছে এই যে এন জেড, এন জেড, তাহলে ই এন জেড হচ্ছে এন জেড। এবার এন জেড দেখো, এন জেড মানে হচ্ছে এখান থেকে কি করব, এন জেড অর্থাৎ সিএন, সিএন এর মান জানি আমরা, সিএন এন জেড, এন জেড বার করতে হবে আমাকে। এন জেড মানে কি? তাহলে এখান থেকে যে সি জেড, সি জেড মাইনাস সিএন, সি জেড মাইনাস সিএন, সি জেড মাইনাস এটা, আচ্ছা যে পিএস, পিএস, আচ্ছা এখান থেকে দেখি এস এ, এস এ আর এস এ, এইটা পি বিন্দুটা আনি এখান থেকে করি, এস এ বাই এ জেড, এটা দরকার না, এটা থাকলো। এবার দেখো এস এ বাই, যেহেতু এই বিন্দু চলমান বিন্দু, তাহলে এস এ নাভি থেকে দূরত্ব আর এ জেড এটা হচ্ছে নিয়ামক থেকে দূরত্ব, তাহলে এস এ
বাই এ জেড, এটাও ই নির্দিষ্ট দূরত্ব, তাহলে এস এ সমান ই এ জেড, ই এ জেড, ই এ জেড। তাহলে এ জেড সমান কত হচ্ছে? এ জেড সমান হচ্ছে সি জেড মাইনাস সি এ। আচ্ছা, এটা পরে লিখছি, এটা একটা হলো। এবার এস এ ড্যাশ, এবার এর সাথে করি এস এ ড্যাশ, এই বিন্দু থেকে চলমান বিন্দু ধরে যখন এখানে, তাহলে এস এ ড্যাশ, এস এ ড্যাশ বাই এস এ ড্যাশ বাই এস, আচ্ছা এস এ ড্যাশ বাই এস এ ড্যাশ বাই এই যে জেড এ ড্যাশ জেড, এই চলমান বিন্দু থেকে নাভির দূরত্ব এস এ ড্যাশ, আর চলমান বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব জেড এ ড্যাশ বা এ ড্যাশ জেড। তাহলে এটা কি পাচ্ছি? এটাও ই, নির্দিষ্ট দূরত্ব অনুপাত, নির্দিষ্ট অনুপাত। তাহলে এস এ ড্যাশ সমান ই এ ড্যাশ জেড, এটা পেলাম। তাহলে বোঝা গেল এস এ পেলাম আর এস এ ড্যাশ পেলাম। এবার এই দুটোকে দিয়ে আমরা যোগ করে দিই, এই দুটোকে দিয়ে আমরা যুক্ত করে দিই, যে এস এ ড্যাশ এস এ প্লাস এস এ ড্যাশ সমান কি পাচ্ছি? ই এ জেড প্লাস ই এ ড্যাশ জেড, ই কমন, এ জেড প্লাস এ ড্যাশ জেড। তাহলে এস এ প্লাস এস এ ড্যাশ, দেখো এস এ প্লাস এস এ ড্যাশ, এটা কি এস এ প্লাস এস এ ড্যাশ, তার মানে এ এ ড্যাশ। তাহলে এই দিকে পেয়ে গেলাম এ এ ড্যাশ, আর ডান দিকে এ জেড এ জেড এ জেড, অর্থাৎ সি জেড মাইনাস সি এ। বোঝা গেল? দেখো এ জেড, আমাদের এ জেড আছে, এ জেড মানে কি সি থেকে জেড পর্যন্ত দূরত্ব মাইনাস সি থেকে এ পর্যন্ত দূরত্ব, অর্থাৎ সি জেড মাইনাস সি এ, সি জেড মাইনাস সি এ প্লাস এইটা এ ড্যাশ জেড, এ ড্যাশ জেড, এ ড্যাশ জেড মানে কি? এই যে সি জেড, সি জেড, এই যে এ ড্যাশ জেড, এই ড্যাশ জেড কি হচ্ছে? সি জেড প্লাস সি এ ড্যাশ, সি জেড প্লাস সি এ ড্যাশ, এই যে সি জেড প্লাস সি এ ড্যাশ, মানে এ ড্যাশ জেড। তাহলে সি জেড প্লাস সি এ ড্যাশ। এবার দেখো এখানে সি এ এবং সি এ ড্যাশ, সি এ এবং সি এ ড্যাশ দুটো সমান, দুটোরই মান এ। তাহলে আর দুটো সি জেড এসছে, তাহলে কি দেখছে? ই টু ইন্টু সি জেড, আর এ এ ড্যাশ হচ্ছে, আমরা এ ড্যাশকে ধরেছি টু এ, তাহলে টু এ, অতএব তাহলে এ সমান কি পাচ্ছি? ই সি জেড। তাহলে এ বাই ই, এখান থেকে এ বাই ই পাচ্ছি, সি জেড সমান, অতএব সি জেড সমান এ বাই ই পেয়ে গেলাম। এবার যদি বিয়োগ করি, এটা যোগ করলাম যখন, এবার যদি বিয়োগ করে দিই যে এই এস এ ড্যাশ মাইনাস এস এ, তাহলে আমরা কি পাবো?
এস এ ড্যাশ মাইনাস এস এ। একই রকম ভাবে দেখি এস এ ড্যাশ যদি বিয়োগ করি এস এ ড্যাশ সমান কি লিখতে পারবো, তাহলে এ ড্যাশ মাইনাস এস এ ড্যাশ মাইনাস এস এস এ ড্যাশ এস এটা এস যে নাভি এস এ ড্যাশ, তাহলে আমরা কি পাচ্ছি, এস এ ড্যাশে পাচ্ছি আমরা সি এ ড্যাশ আর এস সি এ ড্যাশ আচ্ছা আগে এটা মানটা বসে না, এস এ ড্যাশ হচ্ছে ই এ ড্যাশ জেড এ ড্যাশ জেড হলো, এটা যদি কমন নিয়ে নিই এখানে এস এ ড্যাশ ই আছে, তাহলে মাইনাস এ জেড তাহলে এস এ ড্যাশ মাইনাস এস এ, এটা কি পাচ্ছি এ ড্যাশ জেড এ ড্যাশ এই যে এ ড্যাশ জেড, তার মানে এখান থেকে কি পাচ্ছি এ ড্যাশ জেড তার মানে এ ড্যাশ প্লাস এ জেড এ ড্যাশ প্লাস এ জেড। আচ্ছা আর এস এ ড্যাশ মাইনাস এস এ ড্যাশ মাইনাস এস এ, তাহলে এস ড্যাশ মানে হচ্ছে এস এ ড্যাশ মানে যদি এ ড্যাশ এদিকটা লিখে নিই আগে, তাহলে এদিকে কি পাচ্ছি এস এ ড্যাশ হচ্ছে তাহলে এ ড্যাশ মাইনাস এস এ ড্যাশ মাইনাস এস এ, আর এটা হচ্ছে, আর রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে এ ড্যাশ জেড মাইনাস এ ড্যাশ জেড মাইনাস এ জেড। আচ্ছা এস এ ড্যাশ ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা ডান দিকে যা আছে ই ইকুয়াল টু এ ড্যাশ জেড মাইনাস এ জেড, আর সিমিলারলি যদি এটার মতো করে আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে আসবে সিএস সমান এ ই, এখানে যেমন বেরিয়ে এসেছিল সিজেড সমান এ বাই ই, এখানে সিএস বেরিয়ে আসবে সিএস সমান এ ই, তাহলে এখানে আমরা দুটো জিনিস পেলাম সিএস এ ই আর সিজেড হচ্ছে এ বাই ই। এবার দেখো সমকোণী ত্রিভুজ এস পি এন, এটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা সমকোণী ত্রিভুজের এস এন আর আমরা এটা জানি পি এন জানি আর এস পি, তাহলে এই ত্রিভুজে কি পাচ্ছি এসপি স্কোয়ার সমান হচ্ছে এস এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার এসপি, তাহলে এসপি স্কোয়ার এইটা এস এন মানে হচ্ছে সিএন মাইনাস সিএস সিএন হচ্ছে এক্স সিএন আচ্ছা লিখে নিই এস এন হচ্ছে সিএন মাইনাস সিএস
Cn মাইনাস Ch, এটা আর Pn Pn হচ্ছে y, তাহলে y স্কোয়ার এইটা, তাহলে sp স্কোয়ার সমান এটা পাচ্ছি। আর Cn কত? Cn হচ্ছে x, আর Cs বের করে রেখেছি যে Cs এই তাহলে sp স্কোয়ার আমাদের বেরিয়ে গেল এই, হ্যাঁ যেহেতু এটা এইভাবে লিখতে পারি এই মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে sp স্কোয়ার। এবার আমাদের যে ছিল অভিবৃত্তের ফর্মুলা যে sp মানে ps, sp বাই pm, sp বাই pm সমান ই। তাহলে এখানে আমরা sp-টা পেয়েছি, বা এটাকে যদি স্কোয়ার করে দিই আগে, তাহলে sp স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার pm স্কোয়ার, এটা। তাহলে sp স্কোয়ারের মান আমরা এখানে বসিয়ে দিই, তাহলে sp স্কোয়ার হচ্ছে ax মাইনাস ax তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার, আর pm স্কোয়ার, এই যে এটা pm অর্থাৎ cz, pm হচ্ছে cz মাইনাস cn, তাহলে cz হচ্ছে a বাই ই মাইনাস cn হচ্ছে x, এই তাহলে এই আকারটা এলো। তার আগে এই দুটো নিয়ে একটু বলে নিই যে সিএসটা কি। সিএস কেন্দ্র থেকে নাভির দূরত্ব, সিএস কেন্দ্র থেকে নাভির দূরত্ব, এই দূরত্ব এইটা হচ্ছে এ ই। এ হচ্ছে কি পরাক্ষ, অর্ধ পরাক্ষ, আর ই হচ্ছে উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা। আর সিজেড অর্থাৎ পরাক্ষকে নিয়ামক যে বিন্দুতে ছেদ করেছে কেন্দ্র থেকে সেই বিন্দুর দূরত্ব হচ্ছে এ বাই ই। এই দুটো জিনিস মনে রাখতে হবে। তাহলে সিএস কেন্দ্র থেকে নাভির দূরত্ব এই, আর কেন্দ্র থেকে নিয়ামক এবং অক্ষের ছেদবিন্দুর দূরত্ব এ বাই ই। তাহলে এদিকে কি পেলাম, এই মাইনাস এক্স হোল স্কোয়ার, ডান দিকে পেলাম এইটা। এটাকে যদি সিম্পলিফাই করে দিই, এই হোল স্কোয়ার ভেঙে দাও ডান দিকে বাঁ দিকে, একটা এটা কাটবে 2aex কেটে যাবে, তাহলে এখানে থাকছে a স্কোয়ার ই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস 2ex, এখানেও আসবে। এটাকে আগে সিম্পলিফাই, তার আগে এটাকে ডান দিকে স্কোয়ারটাকে ভিতরে নিয়ে নিই ব্র্যাকেটে যদি এটা ভিতরে নিই, তাহলে a মাইনাস ex তার হোল স্কোয়ার। তাহলে এবার যদি হোল স্কোয়ারকে ভেঙে দিই, 2 মাইনাস এখানে 2ex, এখানেও 2aex আসবে, দুদিকেই মাইনাস কেটে যাবে, তাহলে থাকছে a স্কোয়ার ই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস ই স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ারটা কমন নিই, এক্স স্কোয়ার যদি কমন নিই, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কী হবে, এই যে এখানে একটা টার্ম আছে, এখানে একটা টার্ম আছে, এক্স স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার, আর আছে এখানে ওয়াই স্কোয়ার, আর ডান দিকে আছে এ স্কোয়ার, আর এটা ডান দিকে চলে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার কমন হয়ে যাবে 1 মাইনাস ই স্কোয়ার।
এবার দেখো এই টার্মটা দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করে দিই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, এটা দিয়ে যদি বোথ সাইড ভাগ করে দিই তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার, কি পাবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই, ডান দিকে 1, বোঝা গেল? তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু 1। এবার যেহেতু আমরা বলেছিলাম যে ই লেস দেন 1, তার মানে 1 মাইনাস ই স্কোয়ারটা পজিটিভ আসবে, 1 মাইনাস ই স্কোয়ার অলওয়েজ পজিটিভ আসবে, 1 মাইনাস ই স্কোয়ার পজিটিভ। এটাকে যদি আমরা ধরে নিই বি স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ারকে যদি আমরা বি স্কোয়ার ধরে নিই তাহলে কি পাবো যে বি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার যদি ধরে নিই তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই কি পাবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে উপবৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে বিটা কি? বি হচ্ছে এই যে এইটা হচ্ছে পরাক্ষ, বিবি ড্যাশ এ ড্যাশ পরাক্ষ, বিবি ড্যাশ উপাক্ষ। তাহলে সিবি অর্থাৎ অর্ধ উপাক্ষ হচ্ছে বি, অর্ধ উপাক্ষ বি অর্থাৎ উপাক্ষের দৈর্ঘ্য বি প্লাস বি টু বি। তাহলে পরাক্ষ এবং উপাক্ষের দৈর্ঘ্য পেয়ে গেলাম, অর্থাৎ উপবৃত্তের সমীকরণে পরাক্ষ অর্ধ পরাক্ষ এ অর্ধ উপাক্ষ বি, তাহলে উপবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে এ গ্রেটার দেন বি, ছবিটাই বলা জানি দেখতে পাচ্ছি। তাহলে এ গ্রেটার দেন বি, শুধু এটা মনে রাখতে হবে যে যার নিচে বড়টা থাকছে এ আর বি এর মধ্যে যে বড় টার্মটা যদি এ বড় হয় সবসময়, এ যার নিচে থাকবে এক্স এর নিচে থাকতেও পারে ওয়াই নিচেও থাকতে পারে, ওয়াই স্কোয়ার নিচেও। এক্স স্কোয়ার নিচে থাকলে এক্স অক্ষটা হবে পরাক্ষ, আর যদি ওয়াই স্কোয়ারের নিচে থাকে এ স্কোয়ার তাহলে ওয়াই অক্ষটা হয়ে যাবে পরাক্ষ, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি কি আমরা পেলাম এই ছবিতে? শীর্ষ, কি কি শীর্ষ? এ ড্যাশ উপবৃত্তের শীর্ষ, এদের স্থানাঙ্ক কি a0 মাইনাস a0, এটা হচ্ছে a, 0, এটা মাইনাস a, 0। আর কেন্দ্র সি হচ্ছে কেন্দ্র, তার স্থানাঙ্ক 0 0। পরাক্ষ তো বললাম এ ড্যাশ পরাক্ষ, যার দৈর্ঘ্য হচ্ছে 2a এক্স অক্ষ বরাবর এখানে, আর উপাক্ষ ওয়াই অক্ষ বরাবর বি ড্যাশ, যার দৈর্ঘ্য হচ্ছে 2b, আর বি এর স্থানাঙ্ক হচ্ছে 0, বি 0, বি আর 0, মাইনাস বি। এই হচ্ছে উপবৃত্তের সমীকরণ, এবং উপবৃত্তের সমীকরণের বিভিন্ন মানে অংশের নাম কোনটা কি মনে রাখতে হবে। এই ছবি মনে রাখতে হবে, ছবি মনে রাখলেই তোমাদের অঙ্ক করা সহজ হবে, ছবি না মনে রাখলে অসুবিধা হচ্ছে। এরপরে হচ্ছে নাভি। নাভি যখন পেলাম, দেখো আরেকটা বলে নিই যে এইখানে যদি নিয়ামক আছে, এইটা নাভি, এই নিয়ামক যদি আমি এদিকে রাখতাম, এইদিকে যদি নিয়ামকটা রাখতাম এখানে, আর এখানে যদি নাভি রাখতাম, তাহলে একই ছবি আসতো, সেম ফিগার আসতো। অর্থাৎ নিয়ামককে যদি আমি এখানে নিতাম, নাভিকে যদি আমি ডান দিকে রাখতাম এখানে, তাহলে আমাদের ফিগারটা সেম আসতো, অর্থাৎ সেম উপবৃত্ত আসতো। তার মানে কি উপবৃত্তের, তাহলে আমরা কি বলবো যে উপবৃত্তের দুইটি নাভি, এটাও একটা নাভি, তাহলে এটাকে এস ড্যাশ বললাম, এস ড্যাশ, দুইটি নাভি দুইটি নিয়ামক, এটাকে এল দিয়েছি, এটা এল ড্যাশ, বোঝা গেল? তাহলে উপবৃত্তের দুটি নাভি এবং দুটি নিয়ামক থাকে। এবার নাভি লম্ব। নাভি লম্বটা কাকে বলে? নাভি লম্ব, নাভি লম্ব হচ্ছে, এটা তো নাভি ফোকাস, অর্থাৎ নাভি বিন্দুগামী এবং এই যে অক্ষের পরাক্ষের উপর লম্ব, পরাক্ষের উপর লম্ব, নাভি বিন্দুগামী এবং পরাক্ষের উপর লম্ব যে রেখাংশ উপবৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে, সেই দুটি বিন্দুর দূরত্ব হচ্ছে নাভি লম্ব, নাভি লম্ব। তাহলে এই যে এটা হচ্ছে নাভি লম্বের দৈর্ঘ্য, এটা একটা নাম দিতেই পারি, যে কোনো একটা নাম। নাভি লম্ব
এটা কি আছে এন দেওয়া আছে এস দেওয়া আছে আচ্ছা পি দেওয়া আছে টি দিয়ে দিলাম টি দেওয়া নাই টি টি ড্যাশ টি টি ড্যাশ টি ড্যাশ নাভি লম্ব তাহলে নাভি লম্বের এই নাভি লম্ব বোঝা গেলাম লেটাস রেকটাম ইংরেজিতে বলে লেটাস রেকটাম নাভি লম্ব তাহলে নাভি লম্বটা কি করে বার করব আমরা এই বিন্দুটা জানি এস বিন্দুর স্থানাঙ্ক এস বিন্দুর ভুজ কত এটা আমরা বের করেছি সিএস সিএস এই যে আমাদের বার করা আছে এই আর এই টি বিন্দুটাকে এতে আমরা ধরে নিই যে টি বিন্দুর স্থানাঙ্কটা কে মানে কোটিটা কে টি বিন্দুর কোটি কে তাহলে কি এই টি বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে তাহলে এই কে তাহলে টি বিন্দু যেহেতু ভূবৃত্তের উপর অবস্থিত তাহলে ওই টি বিন্দু দিয়ে ভূবৃত্তটা স্যাটিসফাইড করবে অর্থাৎ এই কমা কে উপবৃত্তের উপর অবস্থিত হবে তাহলে উপবৃত্তের উপর বসিয়ে দিয়ে স্যাটিসফাইড করবে আমাদের উপবৃত্তের সমীকরণ ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 যেহেতু ইহার টি বিন্দুগামী টি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টি বিন্দুটার স্থানাঙ্ক কি হলো এই কমা কে ধরেছি কোটি আর এই ভুজ দেওয়াই আছে সিএস তাহলে এই অধিবৃত্তের উপর যদি উপবৃত্তের উপর যদি অবস্থিত হয় এক্স স্কোয়ার বা এ স্কোয়ার তাহলে স্যাটিসফাই করবে এক্স এর মান এ ই বাই এ স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে কে কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 তাহলে এখান থেকে কি পাচ্ছি এ স্কোয়ার কেটে গেছে তাহলে ই স্কোয়ার থাকছে ই স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 তাহলে এখান থেকে কে স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 মাইনাস ই স্কোয়ার অতএব কে স্কোয়ার সমান কি পাচ্ছি বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার আচ্ছা এবার দেখো এখানে থেকে কি পাচ্ছি দেখো 1 মাইনাস ই স্কোয়ার যেটা আমাদের করা আছে বি স্কোয়ার সমান বি এর সঙ্গে এর সম্পর্ক বি এ এবং ই এর মধ্যে সম্পর্ক যে বি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার বি হচ্ছে অর্ধ উপাক্ষ এ হচ্ছে অর্ধপরাক্ষ ই হচ্ছে উৎকেন্দ্রতা তাহলে এখান থেকে 1 মাইনাস ই স্কোয়ারের মানটা এখানে বসে নিলে কি পাবো বসাই তাহলে বি স্কোয়ার তো আছে এখানে আর 1 মাইনাস ই স্কোয়ার মানে হচ্ছে কি 1 মাইনাস ই স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে কে স্কোয়ার সমান পেলাম বি তাহলে কে পেয়ে যাচ্ছে কি প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ বোঝা গেল তাহলে কে সমান প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ অর্থাৎ কে মানে এটা পজিটিভ মান এ বিন্দুর নাভিলম্ব উপবৃত্তকে যে দুটো বিন্দুতে ছেদ করেছে তাদের কোটি যথাক্রমে বি স্কোয়ার বাই এ পজিটিভ এটা বি স্কোয়ার বাই এ আর এটা মাইনাস বি স্কোয়ার বাই এ তাহলে এই দুটোর দৈর্ঘ্য টি এবং টি ড্যাশ এটাই হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য তার মানে কি হবে নাভিলম্ব লেটাস রেকটাম অতএব নাভিলম্ব মানে টি টি ড্যাশ আমরা টি টি ড্যাশ দিয়েছি তাহলে কি হচ্ছে এটা ডবল হয়ে যাচ্ছে 2 বি স্কোয়ার বাই এ মনে রাখবে নাভিলম্বের দৈর্ঘ্য 2 বি স্কোয়ার বাই এ যেখানে এ হচ্ছে অর্ধপরাক্ষ বি হচ্ছে অর্ধ উপাক্ষ তাহলে এটা আমরা জানতে পারলাম তা আমাদের জিনিস মনে রাখতে হবে সিএস নাভির স্থানাঙ্ক আর জেড বিন্দুর স্থানাঙ্ক জেডটা কি যে পরাক্ষ নিয়ামককে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক এটা কি হবে এ বাই জেড কমা 0
এটা সি হচ্ছে এই কমা 0 আর নাভিলম্বের দৈর্ঘ্য আমরা পেলাম, নাভিলম্বের দৈর্ঘ্য পেলাম এই যে 2b² a আর এ বি এবং এর মধ্যে সম্পর্ক আমরা পেয়েছি b² = a² * 1 - e²। এই জিনিসগুলো মনে রাখতে হবে, এই জিনিসগুলো মনে রাখলে কোনো অসুবিধা হবে না। এবার আমরা এটা যেটা করলাম, যে সমীকরণটা করলাম, যে x² / a² plus y² / b² = 1, a greater than b, a greater than b, অর্থাৎ a² greater than b²। তাহলে এখানে কি বলতে পারবো, যে এই উপবৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে পরাক্ষ x অক্ষ বরাবর, পরাক্ষ x অক্ষ বরাবর এবং উপাক্ষ y অক্ষ বরাবর, তাহলে তার সমীকরণ হচ্ছে এটা। বোঝা গেল যে কেন্দ্র মূলবিন্দুতে পরাক্ষ x অক্ষ বরাবর, যেহেতু x² এর নিচে বড় মানটা আছে, সেই জন্য x অক্ষ বরাবর পরাক্ষ, y অক্ষ বরাবর উপাক্ষ। যদি এইরকম হতো যে x² / b² plus y² / a² = 1, a² greater than b² যদি হয়, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে a²টা বড় মান b² চেয়ে, কিন্তু a² কোথায় আছে, y² এর নিচে আছে, y² / a²। তাহলে কি হবে, y অক্ষটাই হয়ে যাচ্ছে পরাক্ষ, y অক্ষ পরাক্ষ, x অক্ষ উপাক্ষ কেন্দ্র মূলবিন্দুতে। বোঝা গেল। এরপরে যদি এর সমান্তরাল হয়, এই যে প্রথম যেটা করলাম, যে কেন্দ্র যদি আলফা বিটা বিন্দুতে হয়, কেন্দ্র আলফা বিটা বিন্দুতে, 0 0 বিন্দুতে না হয়ে কেন্দ্রটা সিটা হচ্ছে আলফা বিটা বিন্দুতে, আর অক্ষ মানে পরাক্ষ x অক্ষের সমান্তরাল, উপবৃত্তের পরাক্ষ x অক্ষের সমান্তরাল, তাহলে সেই তার সমীকরণ কি হবে, পরাক্ষের দৈর্ঘ্য 2a, উপাক্ষের দৈর্ঘ্য 2b। তাহলে x - alpha whole square by a² plus y - beta whole square by b² = 1, যেখানে a² greater than b²। এটা হলো, বোঝা গেল এটা, যে কেন্দ্র 0 0 বিন্দুতে না হয়ে কেন্দ্র যদি আলফা বিটা বিন্দুতে হয় এবং পরাক্ষটা x অক্ষের সমান্তরাল হয়, তাহলে সেই উপবৃত্তের সমীকরণ হচ্ছে x - alpha whole square by a² plus y - beta whole square by b² = 1। সিমিলারলি যদি পরাক্ষটা y অক্ষের সমান্তরাল হয়, পরাক্ষ y অক্ষের সমান্তরাল হয়, আর কেন্দ্র যদি আলফা বিটা বিন্দুতে হয়, কেন্দ্র যদি আলফা বিটা বিন্দুতে হয়, তাহলে কি সমীকরণ হবে, অর্থাৎ a²টা এখানে চলে আসবে, b² এখানে চলে আসবে, অর্থাৎ x - alpha whole square by b² plus y - beta whole square by a² = 1। এই চারটি আকার মনে রাখতে হবে, যে অক্ষ যখন পরাক্ষ, পরাক্ষ যখন x অক্ষ, পরাক্ষ যখন y অক্ষ, পরাক্ষ যখন x অক্ষের সমান্তরাল, এবং সমান্তরাল হলেই ন্যাচারালি কেন্দ্রটা মূলবিন্দু থাকছে না, আর পরাক্ষ যখন y অক্ষের সমান্তরাল, এই 4 রকম জিনিস এটাকে মনে রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের অক্সিলারি সার্কেল, সহায়ক বৃত্ত। উপবৃত্ত থেকেই বোঝা যাচ্ছে যে উপবৃত্তের মধ্যে বৃত্ত কথাটা আছে। এরপর এই জন্য আমরা সহায়ক বৃত্ত কি, সহায়ক বৃত্ত অর্থাৎ উপবৃত্তের এই উপবৃত্ত, এইটা পরাক্ষ, এই পরাক্ষকে, উপবৃত্তের পরাক্ষকে ব্যাস করে যে বৃত্ত অঙ্কন করা হয়, সেই বৃত্তকে বলা হয় সহায়ক বৃত্ত।
সেই বৃত্তকে বলা হয় সহায়ক বৃত্ত। তাহলে এইটা হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এটা বৃত্তের ব্যাস হলে কেমন হবে? বৃত্ত হয়ে যাবে একটা। এই যে বৃত্তটা পেলাম সেটা হচ্ছে অক্সিলারি সার্কেল বা সহায়ক বৃত্ত, উপবৃত্তের সহায়ক বৃত্ত। অর্থাৎ উপবৃত্তের পরাক্ষকে ব্যাস করে অঙ্কিত বৃত্তকে বলা হয় উপবৃত্তের সহায়ক বৃত্ত। তার মানে তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে? আমরা জানি এটা। যদি এবার বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল এ, তাহলে এক্স স্কোয়ার, কেন্দ্র তো মূল বিন্দুতে বলেছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, বৃত্তের সমীকরণ। নিচে না লিখে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই বৃত্তটি হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, উপবৃত্তের সহায়ক বৃত্ত। বুঝা গেল? এবার উৎকেন্দ্রিক কোণ, উপবৃত্তের উৎকেন্দ্রিক কোণ, উপবৃত্তের উৎকেন্দ্রিক কোণ। ধরো বৃত্তের উপর একটা বিন্দু, এটা ও বিন্দু নাম দিই, এটা কেন্দ্র ও, আর এটা হচ্ছে সি, ও সি, ও সি, এটাকে যদি ফাই বলি, ফাই সি ও এক্স, এটা এক্স, এটাকে এ বললাম, এ নাম, তাহলে সি ও এ, এটা ফাই। এই ফাইটা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিক কোণ, উপবৃত্তের উৎকেন্দ্রিক কোণ এই ফাই। তাহলে এটা হচ্ছে এ, আমরা জানি এটা এ। তাহলে এখান থেকে যদি লম্ব অঙ্কন করি, তাহলে এটা কত হচ্ছে? সি এন লম্ব অঙ্কন করি, সি এন লম্ব অঙ্কন করা হলো, সি বিন্দু থেকে সি এন লম্ব অঙ্কন করা হলো। তাহলে ও এন কি হবে? ও এন এটা এ, এটা ফাই, কত হবে? এ কস ফাই, এ কস ফাই, এ কস ফাই, এটা এ কস ফাই বের করলাম। তাহলে এই সি বিন্দুর কোটিটা আমাকে বার করতে হবে। সি বিন্দুর কোটিটাকে যদি আমরা কে ধরে নিই, সি বিন্দুর কোটি কে, অর্থাৎ সিএন, সিএনটাকে যদি আমরা কে ধরি, তাহলে কি হবে? সি বিন্দুর স্থানাঙ্ক এ কস ফাই কমা কে, সি বিন্দুর স্থানাঙ্কটা তাহলে হয়ে যাচ্ছে এ কস ফাই কমা কে, এটা সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সি বিন্দুটা কোথায় অবস্থিত? এই বৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ এই উপবৃত্তের সহায়ক বৃত্তের উপর অবস্থিত। তাহলে সি বিন্দু দিয়ে বৃত্তর সমীকরণটা স্যাটিসফাইড করবে, অর্থাৎ এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই হচ্ছে কে, কে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা বৃত্তকে স্যাটিসফাইড করছে। তাহলে এখান থেকে কে স্কোয়ার বের করতে হবে, কে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কমন নিয়ে 1 মাইনাস কস স্কোয়ার ফাই। তাহলে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। তাহলে কে সমান প্লাস মাইনাস এ সাইন ফাই। তারপরে যেহেতু উপরে পজিটিভ মানটা নিব, তো পজিটিভ মানটা থাকবে এ সাইন ফাই। তাহলে কে সমান হচ্ছে এ সাইন ফাই। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম? এক্স ইকাল টু এ কস ফাই, ওয়াই ইকাল টু এ সাইন ফাই। এই বৃত্তকে স্যাটিসফাইড করবে। আর যদি এটা উপবৃত্তে বসিয়ে দেখি, এটা যদি উপবৃত্তের এই বিন্দুটাকে আমরা বার করতে চাই, এই বিন্দুটা, এটা বৃত্তের সমীকরণ, বৃত্তের, তাহলে ওয়াই ইকাল টু ধরলাম এক্স ইকাল টু এ কস ফাই, তাহলে সেখান থেকে ওয়াই বেরিয়ে গেল, ওয়াই ইকাল টু এ সাইন ফাই। এটাই বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন, সমীকরণ। এবার আমরা এই বিন্দুটা বার করব, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমরা স্মল টি ধরি, স্মল টি, এই বিন্দুটার
কোটি যদি স্মল টি ধরি তাহলে টি বিন্দুটার স্থানাঙ্ক কি হবে স্মল টি ধরলে তাহলে এই বিন্দু যেটা আছে এটা সি ড্যাশ বলি সি ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক কি হবে সি ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা তো আছেই ওয়েন মানে হচ্ছে কস ফাই আর কমা এটা আমরা টি ধরেছি এই তাহলে এই কস ফাই কমা টি এই বিন্দুটি হচ্ছে উপবৃত্তের উপর অবস্থিত তাহলে উপবৃত্তের সমীকরণকে স্যাটিসফাইড করবে তাহলে বসালে কি পাবো উপবৃত্তের সমীকরণে তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার ফাই বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে টি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এখান থেকে এ স্কোয়ারটা কেটে গেছে কস স্কোয়ার ফাইটা ওদিকে যাচ্ছে তাহলে কি পাচ্ছি টি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার ফাই এটা পেলাম তাহলে এখান থেকে আমাদের কি আসছে তাহলে টি স্কোয়ার সমান বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই অতএব টি সমান প্লাস মাইনাস বি সাইন ফাই অর্থাৎ এই দিকেও এখানে যে বিন্দুটা পাচ্ছি তারও কোটিটা পেয়ে যাচ্ছি অর্থাৎ এখানে টি সি ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম সি ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক এ কস ফাই কমা বি সাইন ফাই এটা সি ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক এই বিন্দুটা কোথায় অবস্থিত বিন্দুটি হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার উপবৃত্তের উপর অবস্থিত এই উপবৃত্তের সমীকরণকে এই বিন্দুটি সর্বদা স্যাটিসফাইড করবে অর্থাৎ এক্স ইকুয়াল টু এ কস ফাই আর ওয়াই ইকুয়াল টু বি সাইন ফাই এই বিন্দুটা সর্বদা উপবৃত্তের সমীকরণকে স্যাটিসফাইড করবে তার মানে এইটা যেটা পেলাম এটা হচ্ছে উপবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ এটা হচ্ছে উপবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ তো আজকে এই পর্যন্ত আমাদের বিশ্লেষণ করলাম উপবৃত্ত সম্পর্কে আরও একটু পার্ট আছে নেক্সট ডেতে পুরো কমপ্লিট করে আমরা কিছু অঙ্ক করে উপবৃত্ত চ্যাপ্টারটা শেষ করব থ্যাংক ইউ ভালো থাকো